দিয়ে যায়, তারা যাতে সংগঠন ওদেরকে না তৈরি করে দিয়ে যায়, তাদের নেতৃত্বে একটা শূন্যতা তৈরি হবে, পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎটা নষ্ট হবে। পার্শ্ব শিক্ষকরা প্রত্যেকে যে গলি করবে কেন, তারা আমরা সবাই এক, আমাদের কারো যোগ্যতা কারো থেকে বেশি নয়, প্রত্যেকে আমরা গ্রাজুয়েট হয় না 12 ক্লাস বা যে যাই থাকে গেল, প্রত্যেকের সমান যোগ্য। আমরা হয়তো পরিশ্রমটা বেশি করি, তাই আমাদের নেতা বানিয়েছে। আপনারা নেতার আসন কেড়ে নিলে আমরা আবার জিরো, আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বা পদের জন্য আপনি সেই মঞ্চেও আমি গেছি, কারণ আমার পার্শ্ব শিক্ষক ভাইরা না খেয়ে থাকলে আমি বাড়িতে ভালো মন্দ খেয়ে বসে থাকবো, এটা হয় না, তার পাশে ছুটে গেছি। রমজান ইসলামের সাথে যতই মত বের হোক, ও যখন অনুসরণ করছে, পার্শ্ব শিক্ষকরা অনুসরণ করেছে, কলেজ স্কোয়ারে ছুটে গেছি, কে কোন সংগঠন অনুসরণ করলো দেখিনি, কারণ সেখানে আমার পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা আজকে অনুসরণ করছে, তার পাশে ছুটে যাওয়ার আমার মৌলিক বক্তব্য ছিল, আমি ছুটে গেছি। কোনোদিন কোনো আন্দোলন থেকে পিছিয়ে যায়নি, আর পিছিয়ে যাওয়ার বিষয় নয় এটা। ঐক্য মঞ্চে আন্দোলন হয়েছে, সেখানেও নৈতিক সমর্থন ছিল, হয়তো সেখানে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, হয়তো ওখানে আমাদের রাজনীতি করার জন্য অন্য নেতারা ঝাঁপিয়ে পড়েছে, তবে পার্শ্ব শিক্ষকরা প্রত্যেকের যোগ্য। কোন রাজনৈতিক দলের কোন নেতার থেকে আমরা অযোগ্য নয়, আমাদের কোন নেতা লাগবে না, আমরা আমাদের দাবি আমরাই বুঝে নেবো, কোন দলের কোন নেতাকে আমরা ডাকবো না, এটা যদি সিদ্ধান্ত নিয়ে চলতে পারি, এই ঐক্য কোনোদিনও ভাঙবে না। পার্শ্ব শিক্ষকদের মধ্যে রাজনীতি ঢুকালে চলবে না। ভাই ভগীরথ আছে, ভালো লাগলো এসছে, হয়তো ভগীরথ একটা পরিচিত মুখ লড়াইয়ে সরকার বিরোধিতা রাজনীতি করবে, আমি একটা দলকে সমর্থন করি। আমাদের পরিবার বা আমাদের যারা আছেন, আমাদের তারাও একটা কেউ না কেউ সবাই একটা রাজনীতি করতেই পারে, প্রত্যেকের অধিকার আছে, এবং ভালো মানুষ যারা আছে তারা রাজনীতিতে আসুক। যত শিক্ষিত মানুষ, ভালো মানুষ রাজনীতিতে আসবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। ধান্দা বাজরা চায় না, শিক্ষিত ভালো মানুষ রাজনীতিতে আসুক, সব মানুষ রাজনীতিতে আসুক। তাই আমাদেরকে কণ্ঠটা করার জন্য সব দলের চক্রান্ত চলে, যে কোনো পার্টি হোক না কেন। কিন্তু আমাদের একটাই জায়গা, রাজনীতি নয়। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্মরণ করে এসেছি, দিদি যে যাই ভুল বোঝাকে গেল, পার্শ্ব শিক্ষকরা বড় অসহায়, স্কুলগুলো আছে পার্শ্ব শিক্ষকরা চালাচ্ছে, দিদির কাছে অনুরোধ করবো, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আরো ভারতবর্ষে 1 নম্বরে নিয়ে যেতে হয়, তাহলে আরো বেশি করে পার্শ্ব শিক্ষক নিয়োগ করুন। এলাকার শিক্ষিত ছেলেদের পার্শ্ব শিক্ষকের চাকরি দিন। এলাকার শিক্ষিত ছেলেরা ছাত্রদের যে দরদ দিয়ে পড়াবে, ওই মোটা মায়েরা খাওয়া দূর থেকে শিক্ষকরা পড়ায় না, 2 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতায় বলছি, তারা 80 যায় হিসাব করে সময় তাদের ছাত্রদের প্রতি ছেলেদের পার্শ্ব শিক্ষকের নিয়োগ করুন। পশ্চিমবঙ্গের শিক্ষায় 1 নম্বর জায়গায় চলে যাবে, শুধু তাদের বেতনটা সংসার চালানোর মতো করে দিন। 2 বছর শিক্ষকতা করছে পার্শ্ব শিক্ষকরা, কেন তাদের বেতন 30,000 টাকা হবে না? দিদি আপনি আজকে জানেন যে একটা সংসার চালাতে কত টাকা খরচা হয়? যে শিক্ষক 1 লাখ টাকা বেতন পায়, যে কর্মচারীরা 1-1.5 লাখ টাকা বেতন পায়, তারা বিয়ের জন্য আন্দোলন করছে, তাদের নাকি সংসার চলে না। আর আপনার 12,000 টাকা 8,000 টাকা ছেলেদের বাবা মাকে নিয়ে কি করে সংসার চালাবো? এটা মাননীয় যিনি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী বিবেচনা করলেন। আসলে তাদের দিয়ে বাড়াচ্ছেন, আমাদের করে হিংসের এই দিয়ে বাড়ান, তাদের প্রতি বছর ইনক্রিমেন্ট বাড়ান, আমাদের তো সংসারটা চালাতে হয়। আজকে অসুখে বিসুখে আজকে সবাই মারা যাচ্ছে, তার সংসারটা ভেঙে যাচ্ছে। আজকে কোনো পার্শ্ব শিক্ষকের মৃত্যু হলে কেন তার পরিবারের একজন লোক চাকরি পাবে না, যেখানে দিদি আপনি সবার প্রতি সহানুভূতি দেখান। কেন আজকে একটা পার্শ্ব শিক্ষিকার ছেলে মেয়ে যখন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেয়, সে পার্শ্ব শিক্ষিকার সন্তানটা যখন অসুস্থ হয়, তিনি কেন চাইল্ড কেয়ার লিস্টটা পাবেন না? আপনি লোকাল স্তরে আপনি নিয়োগ হওয়ার পরে আপনি মেয়েদের প্রতি মাননীয় লক্ষ্মী ভান্ডার চালু করেছেন, কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন,
তাহলে একজন পার্শ্ব শিক্ষিকার বিয়ে হয়েছে দূরে, তাহলে সেই পার্শ্ব শিক্ষিকা সামান্য কিছু পার্শ্ব শিক্ষিকা আছে, তাদের কেন ট্রান্সফারটা এখনো হবে না? এটা তো অর্থ লাগে না। আর আমাদের বেতন বাড়াতে গেলে রাজ্য সরকারের বেশি আর্থিক বোঝা টানতে হয় না, কারণ আমাদের বেতন বা সর্বশিক্ষা প্রকল্পে যে টাকা ব্যয় হয় তার 60% টাকা কেন্দ্রীয় সরকার বহন করে, মাত্র 40% টাকা আমাদের জন্য বহন করতে হয়। আমাদের যদি আগামী দিন আরো 20,000 টাকা মাইনা বাড়ায়, তাহলে 12,000 টাকা দেবে আপনার কেন্দ্রীয় সরকার, আপনাকে দিতে হবে 8,000 টাকা। তাহলে বেতন বাড়াতে কোনো সমস্যা নেই। আর পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বাড়ান, আপনার অর্থনীতি সচল হবে। মাস্টাররা আছে, মুখা পেটে ছাত্রদের পড়াতে পারছে না, তাতে পশ্চিমবঙ্গের মেধা, তাতে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ পেটে ক্ষুধারি আর যাই করা যাক না কেন, ভালো শিক্ষা দেওয়া সম্ভব হয় না। তাই পেটের ক্ষুধা আগে নিবারণ করুন, আমরা ছাত্রদের দরদ দিয়ে পড়াবো, পশ্চিমবঙ্গের মেধা উন্নত হবে। আপনার তো একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গকে ভারত শ্রেষ্ঠ করা, বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়া। সেখানে আমরা সমাজ গড়ার কারিগর, আমাদেরকে বাদ দিয়ে সেটা সম্ভব নয়। আজকে সাথে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি আমাদের বেতনটা বাড়ান, বেতনটা বাড়ান। আমরা সরকারের পাশে আছি, সরকারের শিক্ষানীতির পাশে আছি। আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে আন্দোলন শেষ হবে না। আজকে এখান থেকে যদি আমরা সদুত্তর না পাই, আমরা সরকারকে আমার প্রস্তাব, আমার সিদ্ধান্ত নয়, ওই সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, আগামী দিনের প্রজন্ম সিদ্ধান্ত নেবে, নেতৃত্বরা বসে নেবে। আমার প্রস্তাব, আজকে 12 তারিখ, আমরা 4 দিন সময় দেবো সরকারকে। 4 দিনের মধ্যে যদি আমাদের বেতন কাঠামো কার্যকর না হয়, 16 তারিখে আমাদের নবান্ন অভিযানের ডাক দেওয়া উচিত। আমরা লাঠি বেটা হবো না, পেটে ভুগা নিয়ে বাঁচার থেকে আন্দোলন করতে গিয়ে মরে যাওয়া অনেক ভালো, অনেক বেশি গর্বে। সুতরাং আমরা 4 দিন সরকারকে মনে করি সময় দেওয়া উচিত আমাদের বেতনটা বৃদ্ধি করার জন্য। না হলে আগামী দিনের কর্মসূচি নিতে হবে, জেলায় জেলায় প্রত্যেকটা ডিপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে হবে। কারণ রাখাতে মাও দুধ দেয় না। আমরা এসে একটা আন্দোলন করে এই যদি ঝিমিয়ে পড়ে যাই, তাহলে এখানকার যারা ওই চেয়ারগুলোতে বসে আছে আমলাতন্ত্র, ওরা কাছে তেল দিয়ে ঘুমবে, বলে ওরা চলে গেছে, আর কোনো ঝামেলা করবে না। আমাদের ঠান্ডা চালিয়ে যেতে হবে, জেলায় জেলায় চালাতে হবে, এসআই অফিসগুলোতে চালাতে হবে, নবান্নের দরজায় দিয়ে চালাতে হবে, বিকাশ ভবনে আবার আসতে হবে। আমরা জানি এই লড়াই থেকে না থেমে যাই, যে নেতাই যা চেষ্টা করবে কেন আমাদের ঐক্য আগামী দিন থাকবে না। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম।